মনে করেন আপনি আপনার গ্রামের সুন্দরী তরুণী, আপনার বয়স 18 বছর। আপনার গ্রামের একজন মোড়ল যার বয়স 62 বছর, সে আপনাকে আপনার সৌন্দর্যে মোহিত হয়ে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তখন আপনি কি করবেন? তাকে বিয়ে করবেন না গালাগালি পারবেন? গালাগালি পারবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আজকে আমরা দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল এই নাটকটি নিয়ে আলোচনা করব। এইখানে আমরা দেখব এই রিলেটেড গল্প রয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। তো আপনারা যারা ইন্ট্রোডাকশন টু ড্রামা এই প্রিপারেশন নিচ্ছেন, অর্থাৎ অনার্স সেকেন্ড ইয়ারের, তাদের কিন্তু সিলেবাসে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল এই নাটকটা ইনক্লুড রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখি আজকের আলোচনায় আমাদের যে বিষয়গুলো থাকছে। লায়ন অ্যান্ড দ্য জুয়েলের যে রাইটার, তার বায়োগ্রাফি আলোচনা করব, কি ফ্যাক্ট আলোচনা করব। এক কথায় সুন্দরভাবে আপনাদেরকে এই গল্পটা, এই নাটকটা সুন্দরভাবে বুঝাবো। এটাই হচ্ছে আজকে আমাদের কার্যাবলী। ওকে, তাহলে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল এই নাটকটা লিখেছে অলে সোয়াইনকা। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তো অলে সোয়াইনকা তার হচ্ছে যে জন্মগ্রহণ করেছিল অলে সোয়াইনকা 1934 সালে। বর্তমান তার বয়স 92 বছর। কত বছর? অলে সোয়াইনকার বয়স 92 বছর। ওকে, আচ্ছা, 92, এখনও সে জীবিত আছে। তো এই অলি সোয়াইনকা 1986 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন এবং তিনি একজন আফ্রিকান, নাইজেরিয়ান আফ্রিকান হচ্ছে যে রাইটার। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা আর কি দেখব? দেখার মতো খুব একটা কিছু নাই। অর্থাৎ তিনি বেশ কিছু সাহিত্য লিখেছিলেন, তিনি একজন নাট্যকার ছিলেন। ঠিক আছে, আচ্ছা, চলেন আমরা পরবর্তীতে চলে আসি। পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কি ফ্যাক্ট। এখন বলতে পারেন যে কি ফ্যাক্ট কেন পড়ব? কি ফ্যাক্ট হচ্ছে এর জন্য পড়তে হবে, এখান থেকে এক্সট্রা কিছু ইনফরমেশান পাবেন এবং আপনার যদি আপনার পরীক্ষায় বিফ কোশ্চেনে এই ইনফরমেশানগুলো আপনারা দিতে পারবেন যদি এসে থাকে। তাহলে এটার ফুল টাইটেল কি? এই যে আমাদের আজকের যে আলোচনার লায়ন অ্যান্ড দ্য জুয়েল, এটার ফুল টাইটেল হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। এটার অথর কে ছিল? অলে সোয়াইনকা। ওকে, এবং এটা লেখা হয়েছিল 1959 সালে এবং এটা কোথায় লেখা হয়েছিল? ইংল্যান্ডে। ঠিক আছে, ইংল্যান্ডের লিডসে। আচ্ছা, এটা পাবলিশ করা হয়েছিল, ফার্স্ট পারফর্ম করা হয়েছিল 1959 সালে এবং পাবলিশ করা হয়েছিল 1962 সালে। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা লিটারি পিরিয়ড দেখি, সাহিত্যিক যে পিরিয়ড, সেটা হচ্ছে যে পোস্ট কলোনিয়াল আফ্রিকান ডিসপারা, এটা হচ্ছে সাহিত্যিক পিরিয়ড। ওকে, আর এটা যদি আমরা জেনার দেখি, এটা মূলত একটা ড্রামা এবং কমেডি। ওকে, আচ্ছা, টাইম সেটিং, এখানে এই নাটকটাতে যে সময়ের গল্পটা তুলে ধরা হচ্ছে সেটাই মূলত টাইম সেটিং। 1950-এর দিকের যে ঘটনাটা সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং প্লেস সেটিং যদি দেখি, যে এখানে আমরা মূলত প্লেস সেটিং যেটা দেখতে পাই, যে ইলুজিনলি নামে একটা গ্রাম, ইলুজিনলে এই গ্রামটা মূলত সেটিং। এটা হচ্ছে যে নাইজেরিয়ার একটা গ্রাম। ওকে, আচ্ছা, এরপরে ক্লাইম্যাক্স, অর্থাৎ সিডি যখন হচ্ছে যে প্রকাশ করে যে ব্যারোকা তাকে রেফ করেছে, এটাই হচ্ছে মূলত ক্লাইম্যাক্স। ওকে, আচ্ছা, অ্যান্টাগনিস্ট হিসেবে আমরা ব্যারোকাকে দেখতে পাই। এই হচ্ছে বিষয়। এবার আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে ক্যারেক্টার। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে ক্যারেক্টার অবশ্যই জানতে হবে। ক্যারেক্টার যখন আমাদের জানা থাকবে তখন কিন্তু গল্প আমাদের মনে থাকবে। ক্যারেক্টার এখানে খুব বেশি ক্যারেক্টার নাই, এখানে কয়েকটা ক্যারেক্টার দেখানো হয়েছে। প্রথম যদি আমরা ক্যারেক্টার দেখি, সে হচ্ছে সিডি। সিডিকে হচ্ছে কি বলা হয়, যে ভিলেজ বিউটি। ঠিক আছে, সিডি হচ্ছে ভিলেজ বিউটি। আচ্ছা, সিডি ইজ বিউটিফুল ইয়াং ওম্যান অফ দ্য ভিলেজ। তাকে মূলত যে হচ্ছে আমরা যদি দেখি যে এভরিওয়ান অ্যাডমায়ার হার লুকস, অর্থাৎ সবাই কী করে, সিডির যে সৌন্দর্য, সিডির সৌন্দর্যে মুগ্ধ হয়ে সবাই কিন্তু তার প্রশংসা করে। এবং এখানে আমরা দেখি যে এই গ্রামের দুইজন ব্যক্তি, একজনের নাম হচ্ছে লাকুনলে এবং আরেকজন হচ্ছে ভিলেজ বেল, আর যার নাম হচ্ছে ব্যারোকা, যার বয়স 62 বছর। ঠিক আছে, এরা দুইজনই কী করতে চায়? বিবাহ করতে চায়। কাকে? সিডিকে। সিডির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা কিন্তু তাকে বিবাহ করতে চায়। এই হচ্ছে সিডি সম্পর্কে আরও বিস্তারিত আমরা জানবো সামারি যখন আলোচনা করব। এরপরের ক্যারেক্টারে আমরা যদি দেখি ব্যারোকাকে বলা হয় যে ভিলেজ বেল। ঠিক আছে, এবং সে খুবই ধূর্ত প্রকৃতির একজন ব্যক্তি এবং গ্রামের প্রধান, ইনোজিনলি গ্রামের প্রধান হচ্ছে ব্যারোকা। তো ব্যারোকা এ যেটা করেছে, অনেকগুলো বউ রয়েছে। এর বড় বউ যেটা, তার নাম হচ্ছে সাদিকু।
তো এই সাদিকুর বয়স হচ্ছে ৭০ বছর এবং ব্যারকার বয়স হচ্ছে ৬২ বছর। ওকে, আচ্ছা, পরবর্তীতে মজার গল্প শুনছি, ঠিক আছে। পরে দেখেন যে এরপরে আমরা যদি ক্যারেক্টার দেখি যে লাকুনলে। আচ্ছা, এই যে ক্যারেক্টার লাকুনলে, এ মূলত এই গ্রামের একজন স্কুল টিচার। লাকুনলেকে এই গ্রামের স্কুল টিচার এবং সে মানে পশ্চিমা সাহিত্যে বা পশ্চিমা মডার্নিজমে সে বিশ্বাস করে এবং চায় যে পশ্চিমা যে কৃষ্টি কালচার সে এই গ্রামের মধ্যে চালু করবে এবং যেমন ট্র্যাডিশনাল যে বিষয়গুলো রয়েছে, আফ্রিকান যে ট্র্যাডিশনাল বিষয়, সে বিষয়গুলো সে মোটেও পছন্দ করে না। সে চায় পশ্চিমা সাহিত্য বা পশ্চিমা যে কৃষ্টি কালচার সেগুলো স্থাপন করতে, যার কারণে গ্রামের কিন্তু অনেক মানুষ বা সে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, মজা করে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এই যে লাকুনলে কিন্তু সিডিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং সিডিকে ভালোবাসে, তাকে ভালোবাসার প্রস্তাব দেয়, তাকে বিবাহ করতে চায়। কিন্তু সে পশ্চিমা যে কৃষ্টি কালচার, সেই কৃষ্টি কালচারকে ফলো করে, মডার্নিজমকে ফলো করে সে যেটা করে যে সিডিকে সে ব্রাইড প্রাইজ দিতে চায় না, ব্রাইড প্রাইজ সে প্রত্যাখ্যান করে। দ্যাট মিনস সে বিবাহ করবে, কোনো ধরনের ব্রাইড প্রাইজ দেবে না। লাকুনলে যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে স্বামী স্ত্রী এদের যে অধিকার, এই অধিকার দুইটাই সমান। যদি স্ত্রীকে বিয়ে করার সময় ব্রাইড প্রাইজ দেওয়া হয় তাহলে তো তার সাথে আর সেই সম্পর্ক থাকলো না, ঠিক না? এখানে কেনা বেচার সম্পর্কের মধ্যে পড়ে যায়, যার কারণে লাকুনলে কি করতে চায় না, ব্রাইড প্রাইজ দিতে চায় না। অপরদিকে সিডি, সে যেটা আফ্রিকান ট্র্যাডিশনে যে বিশ্বাস করে সেটা হচ্ছে সেই সময়টাতে একটা প্রথা চালু ছিল। সেই প্রথাটা হচ্ছে যদি কাউকে ব্রাইড প্রাইজ ছাড়া বিবাহ করা হয় তাহলে এটা গ্রামের মানুষ বুঝেই যায় যে তার কোনো প্রবলেম রয়েছে। দ্যাট মিনস তার ভার্জিনিটি সে হারিয়েছে অথবা উচ্চ কোনো বংশের সে মহিলা না, যার কারণে তাকে কোনো প্রকারের ব্রাইড প্রাইজ দেওয়া হয়নি। যার কারণে সিডি কোনোভাবেই রাজি হয় না যে লাকুনলে তাকে ব্রাইড প্রাইজ ছাড়া বিবাহ করবে, এতে কিন্তু সে রাজি হয় না। এই হচ্ছে বিষয়। পরের ক্যারেক্টার সাদিকু। সাদিকু হচ্ছে যে এই যে ব্যারকার সবচেয়ে বড় ওয়াইফ, ওল্ডেস্ট ওয়াইফ, যার বয়স ৭০ বছর। এখানে একটা বিষয় দেখেন যে সেই সময়টাতে আফ্রিকান যে ট্র্যাডিশন ছিল, আফ্রিকার ট্র্যাডিশনে বহু বিবাহটা প্রচলিত ছিল। এখানে ব্যারকার যে বাবা, সো ব্যারকার বাবার একাধিক বউ ছিল এবং ব্যারকার বাবার লাস্ট ওয়াইফ হচ্ছে সাদিকু। কেমন একটা জঘন্য ট্র্যাডিশন দেখেন। এই ব্যারকার বাবার লাস্ট ওয়াইফ কে ছিল, সে হচ্ছে সাদিকু। এবং ব্যারকার বাবার লাস্ট ওয়াইফ, বাট তার সন্তান ব্যারকার প্রথম ওয়াইফ। তাহলে বাবা মারা যাওয়ার পরে তার যে লাস্ট যে ওয়াইফটা থাকে, সেই ওয়াইফ তার ছেলের হয়ে যায়। তাহলে কেমন জঘন্যতম প্রথা, ঠিক না? আচ্ছা, এই সুবাদে হচ্ছে যে ৬২ বছর বয়স কার, ৬২ বছর বয়স হচ্ছে ব্যারকার, কিন্তু ৭০ বছর বয়স সাদিকুর, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আমরা ব্যারকা মানে সাদিকু সম্পর্কে জানলাম। সাদিকু মূলত ব্যারকাকে বিভিন্নভাবে সাহায্য করে, বিভিন্ন খবর বা নিউজ হচ্ছে আদান প্রদান করে এবং সে মূলত কোণে দেখে বেড়ায়। কার জন্য? ব্যারকার জন্য। ব্যারকার কিছুদিন পর পরে মাথায় আসে যে সে নতুন বিবাহ করবে, নতুন বউ তার প্রয়োজন। এর জন্য তো পাত্রী দেখতে হবে, তাই না? এই পাত্রী দেখার কাজ কিন্তু সাদিকু করে। আচ্ছা, পরবর্তীতে আমরা তাহলে এখানে আমরা যে ক্যারেক্টারগুলো দেখলাম এগুলো মূলত আমাদের মেজর ক্যারেক্টার কে কে? আমরা 4টা ক্যারেক্টার দেখলাম সিডি, লাকুনলে, ব্যারকা, সাদিকু। এছাড়াও এখানে আরও কিছু ক্যারেক্টার রয়েছে, এবার সেটা আমরা দেখব। দেখেন, যেটাকে আমরা মাইনর ক্যারেক্টার হিসেবে কি করেছি, তুলে ধরেছি। আচ্ছা, তো দ্য রেসলারকে এ হচ্ছে মূলত রেসলিং করে ব্যারকার সাথে। আমরা একদম লাস্ট সিনে যেটা দেখব যে ব্যারকার সাথে একজন রেসলার ফাইট করছে এবং সে মূলত এখানে তাকে দেখানো হয়েছে রেসলার হিসেবে। এবং দ্য ফেভারিট হিসেবে আরেকটা ক্যারেক্টারকে দেখানো হয়েছে। এ হচ্ছে বর্তমানে ব্যারকার যে লাস্ট ওয়াইফ রয়েছে তাকে দ্য ফেভারিট নামে কিন্তু এখানে সম্বোধন করা হয়েছে। এ হচ্ছে বিষয়। এবং দ্য স্ট্রেঞ্জার এ হচ্ছে আরেকটা ক্যারেক্টার। তো দ্য স্ট্রেঞ্জার কি? একজন ফটোগ্রাফার। সে কে? একজন ফটোগ্রাফার। এই ফটোগ্রাফার শহর থেকে গ্রামে আসে, গ্রামে এসে গ্রামের বিভিন্ন ছবি তুলে, তার মধ্যে সিডিরও ছবি তুলে, ব্যারকার ছবি তুলে, তাদের ছবি তুলে নিয়ে যায় এবং কিছুদিন পরে সেটাকে একটা ম্যাগাজিনে প্রকাশ করে এবং সিডির যে ছবিটা সেটা সেই ম্যাগাজিনের কভার পেজে দেয় এবং বড় করে ছাপা হয় এবং ম্যাগাজিনের মধ্যেও কিন্তু ছাপা হয়। আর যার কারণে সবাই সিডির প্রশংসা করে এবং সিডিও নিজের প্রশংসা শুরু করে যে আসলে সে কত সুন্দর, সেই ম্যাগাজিনে তাকে কত সুন্দর দেখাচ্ছে, এই যে বিষয়গুলো। অপরদিকে আমরা দেখি যে ব্যারকার
ছবিটা একদম একটা ল্যাট্রিনের বা টয়লেটের পাশে কিন্তু ছোট করে দেওয়া হয়েছে গ্রামের দৃশ্য, মানে সেই ম্যাগাজিনের ছবিতে। এই হচ্ছে বিষয়। তো এই যে ক্যারেক্টার আমরা দেখলাম, আশা করি আপনারা ক্যারেক্টারগুলো বুঝতে পেরেছেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সামারিটা গল্প আকারে আপনাদের সামনে তুলে ধরব। কিভাবে সামারিটা অবশ্যই গল্প আকারে তুলে ধরবো যাতে আপনাদের মনে থাকে। এখানে মূল যে বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, গল্প যদি মনে না থাকে তাহলে পরীক্ষায় কিন্তু স্টোরি সেভাবে তুলে আসতে পারবেন না, আর স্টোরি না তুলে আসলে সেভাবে কিন্তু মার্কও আসবে না। এখানে বিষয় গল্প যখনই জানবেন তখন কিন্তু আপনি কোটেশন ব্যবহার করতে পারবেন, গল্প না জানলে কিন্তু কোটেশন আসবে না, রেফারেন্স দিতে পারবেন না। এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন এই নাটকটাকে 3টা দৃশ্য দেখানো হয়েছে। কয়টা? 3টা। ঠিক আছে, প্রথমে হচ্ছে 3টা সিন দেখানো হয়েছে, মর্নিং, তারপরে হচ্ছে যে নুন এবং নাইট। এই 3টা সিনে এই নাটকটাকে দেখানো হয়েছে, বা 3টা অ্যাক্টে নাটকটাতে দেখানো হয়েছে। প্রথমে দেখানো হয়েছে মর্নিং। কি দেখানো হয়েছে? মর্নিং। ওকে, আচ্ছা, তাহলে মর্নিংয়ে দেখেন দৃশ্যটা আমরা একটু আলোচনা করি, পরিবেশটা আপনাদের কাছে আগে তুলে ধরি। এমন একটা পরিবেশ, গ্রাম হচ্ছে, আচ্ছা, একটা গ্রাম, গ্রামে মূলত যে মানে মানুষজন আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী হচ্ছে সিডি। এটা কিন্তু আফ্রিকান একটা ভিলেজ। ঠিক আছে, এই ইলুজিনলি ভিলেজ, আফ্রিকান ভিলেজ। এই ভিলেজের আফ্রিকান পিপুল কেমন হয় আপনাদেরকে তো আর বোঝাতে হচ্ছে না, তাই না? আফ্রিকান পিপুলের কালো। ওকে, তো এই কালোর মধ্যেও কিন্তু সৌন্দর্য রয়েছে, যেটা সিডির ছবির মাধ্যমে প্রকাশ পেয়েছে। একদিন এই যে সকালের গল্প একটা তুলে ধরা হচ্ছে। আমরা জানি যে লাকুল্লে সে মূলত একটা স্কুল টিচার, সে ছোটো বাচ্চাদেরকে পড়াচ্ছে এবং সে চাচ্ছে যে পাশ্চাত্যর যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষাতে, ইংরেজি শিক্ষাতে এই ইলুজিনলি গ্রামের যে বাচ্চারা রয়েছে, ইলুজিনলি গ্রামকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে চায়। এটার জন্য লাকুল্লে যেটা করেছে, একটা স্কুল চালু করেছে এবং স্কুলে ছোটো ছোটো বাচ্চাদেরকে সে পড়াচ্ছে। ওকে, আচ্ছা, এই যে স্কুল, মনে করেন যে লাকুল্লে টিচার স্কুলে পড়াচ্ছে, স্কুলের যে জানালা, সে জানালা দিয়ে সে বাহিরের দিকে তাকিয়েছে, বাইরের দিকে তাকিয়ে দেখে যে সিডি একদম চিকনে চ্যামেলি টাইপের একটা মহিলা। ঠিক আছে, সে কি করছে, মাথায় একটা পানির কলস, পানির কলস তো দেখেছেন তাই না, পানি ভর্তি কলস মাথায় নিয়ে হেলে দুলে সে যাচ্ছে। এবং তাদের যে ট্র্যাডিশনাল পোশাক আশাক, মানে আফ্রিকান যে ট্র্যাডিশনাল পোশাক, সেই পোশাক সিডি পরিধান করে আছে। সিডিকে দেখে লাকুল্লে কী করছে, দৌড়ে স্কুল, মানে স্কুলের যে রুমটা, ক্লাসরুম থেকে সে দৌড়ে সিডির কাছে আসছে। সিডির কাছে এসে এভাবে, অর্থাৎ সিডির সামনে এভাবে দাঁড়িয়েছে, এলোমেলোভাবে তার পথটাকে আটকাচ্ছে, অর্থাৎ সে যে সামনে যাতে অগ্রসর না হতে পারে এজন্য তার পথে বাধা সৃষ্টি করছে। এবং সিডিকে বিভিন্নভাবে প্রশ্ন করছে, বিভিন্ন কোশ্চেন করছে। সিডি, তুমি মাথায় এত ভারী পানির কলস কেন নিছো? তোমার তো ঘাড় ব্যাকা হয়ে যাবে, তুমি এটা করতে পারো না, এটা করে দাও, আমাকে দাও। তো অর্থাৎ সে তার কাছ থেকে পানির কলসটা নিয়ে মানে হচ্ছে দেখাচ্ছে বা নিয়ে বলছে যে আমি নিয়ে যেয়ে দিই। তখন সেই পানির কলসের যে পানিটা কিন্তু তার উপরে হচ্ছে যে পড়ে গেছে। এক কথায় আমরা দেখি যে এখানে সিডিকে সে মূলত ভালোবাসে, সিডিকে ভালোবাসার কথা সে মূলত বলতে চায়, বাট সেভাবে বলতে পারে না। এবং সিডি নাকুল্লেকে যেটা বলে যে নাকুল্লের একটু মানে পোশাক আশাক না বললেই না। আচ্ছা, পোশাক আশাক আমি একটা চিত্র তুলে ধরি। মনে করেন যে কোট প্যান্ট, মানে কোট পরেছে, কোট টাই লাগাইছে সুন্দরভাবে স্মার্ট, কিন্তু নিচে লুঙ্গি পরছে, তাহলে তাকে দেখে কি মানুষ হাসাহাসি করবে না? অবশ্যই হাসাহাসি করবে। এমনটা আনম্যাচিং ড্রেস কিন্তু লাকুল্লে পরিধান করে। তো এই লাকুল্লের পোশাক দেখে সিডি কিন্তু বিদ্রূপ করছে বা তাকে সমালোচনা করছে। এবং সিডি বলে যে গ্রামের সব মানুষই তো তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, মজা করে, এবং বিভিন্ন জন মানে ঠাট্টা করে বিভিন্ন নামে কিন্তু লাকুল্লেকে ডাকে। আচ্ছা, এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে, তো হচ্ছে লাকুল্লে সিডিকে মানে বলে যে সিডিকে সে বিবাহ করতে চায়। আচ্ছা, বিবাহ করবে, সিডিও কিন্তু লাকুল্লেকে মনে মনে পছন্দ করে। তো সেই সময়টাতে লাকুল্লে যেটা বলছে যে সে পাশ্চাত্য যে সমাজ ব্যবস্থা বা পাশ্চাত্য পশ্চিমা যে কৃষ্টি কালচার, সেই কৃষ্টি কালচারগুলো সে গ্রামের মধ্যে ছড়াতে চায় এবং পশ্চিমা শিক্ষায় মানুষকে শিক্ষিত করতে চায়। যার কারণে লাকুল্লে বলে যে সে সিডিকে বিবাহ করবে, কিন্তু ব্রাইড প্রাইস যেটা, মানে কনের যে মানে প্রণ, সেটা সে দিবে না, ব্রাইড প্রাইস সে প্রি করবে না। বাট এখানে সিডির যে যুক্তি, যে সেই সময়টাতে আফ্রিকান সোসাইটিতে একটা মহিলার সবচেয়ে বড় সম্মানীয় বিষয় হচ্ছে তার ব্রাইড প্রাইস।
কোনো মহিলা যদি ব্রাইড প্রাইস ছাড়া বিবাহ হয় তাহলে সেটা সমাজের চোখে নিন্দনীয় এবং সমাজে সেটাকে কোনো অবস্থাতেই ভালো চোখে দেখে না। মনে করা হয় যে যে মেয়েটা তার সতীত্ব হারিয়েছে, তার ভার্জিনিটি হারিয়েছে, এবং যে মহিলার বা যে মেয়ের পারিবারিক অবস্থা ভালো না, সমাজ মানে তার বংশ ভালো না, নিম্ন বংশের, তাদের বিবাহ হয় শুধুমাত্র ব্রাইড প্রাইস ছাড়া। ঠিক আছে, এখানে মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা যেটা দেখছি যে মানে সিডিকে যে প্রপোজালটা করলো, সিডিকে লাকুল্লে যে প্রপোজ করলো, সে বিবাহ করতে চায়, কিন্তু বিবাহ করতে চাচ্ছে কি ছাড়া? উইদাউট ব্রাইড প্রাইজ, কোনো ধরনের ব্রাইড প্রাইজ দিবে না। কিন্তু সিডি এতে রাজি হয় না। সিডি বলে যে আসলে সে তখনই বিয়েতে রাজি হবে যখন নাকুল্লে তাকে ব্রাইড প্রাইজ দিবে। তো তারা দুজন এভাবে কথোপকথন করছে। সেই মুহূর্তে গ্রামের কিছু ছোট ছোট ছেলে মেয়ে দৌড়ে সিডির কাছে আসছে এবং সিডির কাছে এসে তারা বলছে যে হচ্ছে যে এই যে কিছুদিন আগে যে স্ট্রেঞ্জার বা যে ফটোগ্রাফার শহর থেকে গ্রামে এসেছিল, গ্রামে এসে বেশ কিছু ছবি তারা তুলে নিয়ে গেছিলো, ফটো তুলে নিয়ে গেছিলো, সেই হচ্ছে যে ফটোগ্রাফার আজকে আবার এসেছে এবং সে একটা ম্যাগাজিন হাতে করে নিয়ে এসেছে এবং তার ম্যাগাজিনের যে ফ্রন্ট পেজ বা কভার পেজ, সেই কভার পেজে সিডির ছবি বড় করে ছাপা হয়েছে এবং সিডিকে অনেক সুন্দর দেখাচ্ছে। এবং এখানে হচ্ছে যে সিডিকে বলে যে গ্রামের সবাই এখন সিডির প্রশংসা করছে, সিডি এত সুন্দর লাগছে সিডিকে, গ্রামের সবাই সিডির প্রশংসায় মুখরিত। তো এটার পরে ছেলে মেয়ে হচ্ছে যে তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় যে আসলে ওই যে আগন্তুক যে ফটোগ্রাফার গ্রামে এসেছিল এবং গ্রামে আসার পরে সে যে ছবি তুলে নিয়ে গেছিলো, এগুলো অভিনয়ের মাধ্যমে, নাটকের মাধ্যমে গ্রামে আবারও তারা উদযাপন করবে। ঠিক আছে, তো সেখানে বাদ্যযন্ত্রর ব্যবস্থা করা হয়েছে, ঢোল তবলা, এবং এখানে আরও যারা ছিল গ্রামবাসী সবাই একত্রিত হয়েছে বড় একটা ফাঁকা জায়গা, এই জায়গাতে তারা একত্রিত হয়েছে এবং সেখানে অভিনয় করবে। তাহলে এই তো অভিনয় করছে, অভিনয়তে কাকে দরকার? ওই যে ফটোগ্রাফার যে গাড়ি নিয়ে শহর থেকে আসবে, এসে কিছু ফটো তুলবে, তারপরে সে আবার চলে যাবে, ঠিক না? তো এইখানে সেই ফটোগ্রাফার চুজ করা হয় বা ফটোগ্রাফার হিসেবে সিলেক্ট করা হয় কাকে? ফটোগ্রাফার হিসেবে সিলেক্ট করা হয়েছে লাকুল্লেকে। এতে লাকুল্লের বিন্দুমাত্র কিন্তু হচ্ছে ইচ্ছা নাই। লাকুল্লে আসলে চায় না যে সে ফটোগ্রাফার অভিনয় করবে, বাট গ্রামবাসী কিন্তু খুবই জোরাজোরি করছে লাকুল্লেকে, আরে বেটা তুই হচ্ছে যে অভিনয় করবো না, অভিনয় তোকে করতেই হবে। তো এইভাবে কিন্তু গ্রামবাসী তাকে জোরাজোরি শুরু করেছে এবং শেষমেশ লাকুল্লে কিন্তু একদম মন খারাপ করে, মুখ কাস্টা বিস্টা করে, ঠিক আছে, যে মনে হচ্ছে যে তাকে জোর করে সব কিছু অভিনয় করিয়ে নেওয়া হচ্ছে, এমন একটা পরিস্থিতিতে সে ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করছে এবং সিডি সেই ভিলেজ বেল বা হচ্ছে যে ভিলেজ বিউটি অর্থাৎ এটার অভিনয় করছে। এবং তাহলে একদম গ্রামের মধ্যে হচ্ছে যে তারা এভাবে অভিনয় করছে, গাড়ির একটা আকৃতি দান করছে, করে তারা গ্রামের মধ্যে চলে আসতেছে সেই ফটোগ্রাফার ক্যামেরা হাতে নিয়ে এবং এসে গ্রামের বিভিন্ন দৃশ্যের ছবি তুলছে, তারপরে সিরিজ ছবি তুলছে। তোলার পরে এই যে তারা যে ছবি তুলছে, তোলার পরে ছবিগুলো শেষ হওয়ার পরে, তোলা শেষ হওয়ার পরে তারা সবাই একটু নাচানাচি শুরু করেছে। যদিও লাকুল্লের কোনো ধরনের ইচ্ছা নাই সে নাচানাচি করবে, তারপরও গ্রামবাসী জোর করে তাকে নাচাচ্ছে। এই মুহূর্তে যেটা দেখা যায় যে এখানে আমরা দেখি এই যে ম্যাগাজিনে যে সিডির ছবি ফ্রন্ট পেজে ছাপা হয়েছে, আর এই যে গ্রাম প্রধান বা গ্রামের বেরোকা, তার ছবি কিন্তু একদম একটা কোণায়, ভিতরে একটা কোণায়, ম্যাগাজিনের ভিতরে ল্যাট্রিন বা টয়লেটের পাশে একটা কোণায় কিন্তু ছাপা হচ্ছে, যার কারণে মনে হচ্ছে যে সিডি যেটা মনে করে যে তার কত ডিমান্ড এবং তার যে কত দাম এবং সে যে তার যে সৌন্দর্যের কারণে তাকে ফ্রন্ট পেজে ছাপা হয়েছে। এবং বেরোকাকে সে কিছুই মনে করছে না, যে বেরোকার থেকে সে বরঞ্চ বড় বেশি জনপ্রিয়, এটা কিন্তু সিডি মনে করছে। তো এই যে তাদের যে নাচাগানার অনুষ্ঠান হচ্ছে, তারা যে নাটকের অভিনয় করছে, সেই অভিনয়ের মানে মধ্যে হঠাৎ করে এই যে ভিলেজ বেল বা বেরোকা, সে বেরোকা কিন্তু সেখানে চলে আসে। ঠিক আছে, বেরোকা হঠাৎ করে চলে আসে, সবার মুড অফ। তারা যে এত নাচানাচি করছিল, হাসাহাসি করছিল, এখন সবাই একদম চুপ। গ্রাম প্রধান চলে এসেছে, তারা একদম নাচানাচি, গান, আনন্দ উল্লাস বাদ দিয়ে তাকে হচ্ছে যে কী করছে, সম্মান প্রদর্শন করছে। এবং হচ্ছে যে
বেরোকা যখন দেখে যে ম্যাগাজিনে তার ছবি একদম ছোট করে টয়লেটের সামনে আঁকা হয়েছে, সে একটু তাৎক্ষণিক মন খারাপ করে। বাট সিডির ছবি দেখে সে খুবই চমৎকার বোধ করে, ঠিক আছে, না খুবই সুন্দর, খুব ভালো লাগছে দেখে, এবং তাদেরকে আবারও নাচার জন্য হচ্ছে যে অনুমতি দেয় এবং বলে যে তোমরা নাচানাচি করো, আনন্দ করো। এবং সিডিকে দেখার পরে বেরোকা মনে মনে এটা ভাবে, দীর্ঘ 5 মাস অতিবাহিত হলো, আমি কোনো নতুন স্ত্রী এখনো পর্যন্ত গ্রহণ করলাম না। দেখেন, এই যে ভিলেজ বেল, তার মনের মধ্যে কি শয়তানি, নতুন ভালো একটা মেয়ে দেখছে, তরুণী একটা যুবতী মেয়ে দেখছে, শুরু হয়ে গেছে তার বিয়ে করার চিন্তাভাবনা, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা যেটা দেখছি যে আমাদের যে মর্নিং সিনটা, সকালের দৃশ্যটা, সেটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, চলেন পরবর্তীতে আমরা দেখি পরের যে দৃশ্য, সে পরের দৃশ্য হচ্ছে নুন, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের যে পরের যে দৃশ্য সেটা হচ্ছে নুন। এখানে দেখেন যে এই যে বেরোকা যে সিডিকে দেখলো, সিডিকে দেখার পরে বেরোকা হচ্ছে যে কি করছে, তার বড় ওয়াইফ যার বয়স 70 বছর, সাদিকু, সাদিকুকে বলছে যে মেলাদিন তো বিবাহ করা হয়নি, তো সিডির যে সৌন্দর্য, সিডিকে সে পছন্দ করেছে এবং সে সিডিকে বিবাহ করতে চায়, যার কারণে ঘটক হিসেবে সাদিকুকে সিডির কাছে পাঠিয়েছে। কোথায় পাঠিয়েছে? সিডির কাছে, ঠিক আছে। তো এই যে দুপুরবেলা সিডি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিল, একাই হাঁটছিল, এবং হাঁটার সময়ে সে তার হাতে যে ম্যাগাজিনটা ছিল, সে ম্যাগাজিন বারবার বারবার দেখছিল, ঠিক আছে, এবং ম্যাগাজিন দেখছিল আর যাচ্ছিল, দেখছিল আর যাচ্ছিল। তো সেই সময় তার সাথে সাদিকুর দেখা হয়ে যায়। কার দেখা হয়? সাদিকুর দেখা হয়। সাদিকুকে সে ছবিটা দেখায় যে দেখেন কত সুন্দর লাগছে, ঠিক আছে, এবং সে বেরোকার চেয়েও বেশি সুন্দর, এটা কিন্তু দেখায়। তো এই যে এই দৃশ্যটা, তো সিডিকে হচ্ছে যে সাদিকু যেটা বলে যে আসলে বেরোকা তাকে একটা তাকে হচ্ছে যে ডিনারের ইনভাইট করেছে। কি করেছে? ডিনারের ইনভাইট করেছে। তো কেন ডিনারের ইনভাইট করেছে? এদিকে দেখেন, সিডি কিন্তু অলরেডি জানে যে এই পর্যন্ত যতজন মহিলাকে বেরোকা ডিনারের ইনভাইট করেছে, তারা কিন্তু সবাই তাদের ভার্জিনিটি হারিয়েছে। ছলে বলে কৌশলে কোনো না কোনোভাবে তার ভার্জিনিটিটা হরণ করা হয়েছে এবং তাকে তার ওয়াইফে পরিণত করা হয়েছে, এটা কিন্তু সিডি জানে। তো এই যে তাকে যে ডিনারের ইনভাইট করা হয়েছে, এটা শুনে কি হয়েছে, সিডি কিন্তু রেগে গেছে, এবং রাগার পরে সাদিকু তাকে বোঝাচ্ছে, সাদিকু তাকে বলে যে বেরোকা তাকে বিবাহ করতে চায়। বেরোকা তাকে হচ্ছে কী করেছে, বিবাহের জন্য প্রপোজ করেছে, প্রপোজাল পাঠিয়েছে। সে যদি বেরোকাকে বিবাহ করে তাহলে সে তার সবচেয়ে মানে দ্য ফেভারিট লাস্ট ওয়াইফ হবে, এবং সেই ট্র্যাডিশন অনুযায়ী আমরা যেটা দেখি যে ট্র্যাডিশন অনুযায়ী যে মানে ভিলেজ বেলের গ্রাম প্রধানের যে লাস্ট ওয়াইফ হবে, সে সকল সুযোগ সুবিধা কিন্তু ভোগ করবে, রানী হিসেবে থাকবে রাজপ্রাসাদে, ঠিক আছে। তো এই প্রপোজালটা কিন্তু সিডিকে কিন্তু সাদিকু করলো। তো এটা শোনার পরে সিডি প্রচণ্ড পরিমাণে খেপে গেল এবং বেরোকাকে প্রচণ্ড পরিমাণে গালাগালি করতে শুরু করলো যে বুড়োর ভীমরতি ধরছে, শেষ বয়সে সে আবার বিয়ে করবে না, এগুলো বলল যে সে আমাকে হিংসা করছে। কেন? আমার ছবি যে ম্যাগাজিনে প্রথমে ছাপা হয়েছে, সে আমাকে বিয়ের প্রপোজাল পাঠাচ্ছে, তার মানে কি আমার সৌন্দর্যে সে হিংসা করছে, হিংসা করে জাস্ট আমার সৌন্দর্যের জন্য আমাকে বিয়ে করছে, এভাবে কিন্তু গালাগালি পাড়তে থাকে। তো সেখানে লাকুন্দেও কিন্তু চলে আসে। আমরা দেখি যে এই দৃশ্যে কি করে, লাকুন্ডে চলে আসে। আচ্ছা, লাকুন্ডে চলে আসার পরে সেও এই বিষয়টা শুনে, সে শুনে কিন্তু মোটেও বিষয়টাকে ভালোভাবে নেয় না, এবং সেও কিন্তু হচ্ছে যে সাদিকু প্লাস বেরোকাকে কিন্তু গালাগালি পাড়তে শুরু করেছে। তো এখানে আমরা দেখলাম যে বেরোকা যে প্রপোজালটা পাঠিয়েছিল সাদুকির দ্বারা, তো এই প্রপোজালটাকে সে কী করে, রিজেক্ট করে দেয়। তো এরপরে যে সাদিকু অনেকভাবে চেষ্টা করে সিডিকে বোঝানোর জন্য, সিডি কিন্তু কোনোভাবেই তার কোনো বিষয় কিন্তু বুঝতে চায় না। দ্যাট মিনস সে ডিনারেই কিন্তু যায় না, অর্থাৎ সাদিকুর যত ইফোর্ট সবগুলো কিন্তু ব্যর্থ হয়ে যায়। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখব যে সেখানে যে লাকুল্লে আসলো, লাকুল্লে আসার পরে সে বেরোকার কিছু কুকীর্তির কথা তুলে ধরছে, ঠিক আছে, যে কুকীর্তির কথা তুলে ধরছে এইভাবে যে সে মূলত বেরোকাকে পছন্দ করে না। এর কারণ হচ্ছে লাকুল্লে এই গ্রামটাকে মানে মডার্নাইজ করতে চায়, পাশ্চাত্যর যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার চালু করতে চায়, গ্রামকে শহরের সাথে কানেক্টেড করতে চায় লাকুল্লে।
বাট অপরদিকে গ্রাম প্রধান যে ব্যারকা, সে কোনো অবস্থাতেই চায় না যে তাদের যে ঐতিহ্য, তাদের যে ট্র্যাডিশন, সে ট্র্যাডিশন ধ্বংস হয়ে যাক। এখন এই বিষয়ে লাকুল্লা একটা গল্প বলে, সেটা হচ্ছে যে একটা সময়ে এই গ্রামের মধ্যে দিয়ে একটা রেল লাইন যেতে চেয়েছিল, রেল লাইনের ব্যবস্থা করা হয়েছিল, অর্থাৎ এই গ্রামের পাশ দিয়ে একটা রেল লাইন যাবে, ঠিক আছে। কিন্তু ব্যারকা কি করে, ব্যারকা যেটা দেখে যে আসলে এই গ্রামের মধ্যে দিয়ে যদি একটা রেল লাইন যায় তাহলে এই গ্রামটা শহরের সাথে বেশি কানেক্টেড হয়ে যাবে এবং মানে মডার্নাইজ হয়ে যাবে, ঠিক আছে। যার কারণে ব্যারকা বিভিন্ন কৌশলে, যে ফোরম্যান আছে, যে দায়িত্বে ছিল রেল লাইনের, তাকে বিভিন্ন টাকা পয়সার বিনিময়ে মানে ঘুষ দিয়েছে, এক কথায় ঘুষ দিয়ে এই রেল লাইনটা তাদের গ্রামের পাশের পরিবর্তে অন্য দিক দিয়ে দূর দিয়ে নিয়েছে। এখন এখানে বিষয় হচ্ছে যে ব্যারকা কেন করলো এটা। ব্যারকার করার একমাত্র কারণ হচ্ছে যদি গ্রামটা মডার্নাইজড হয়ে যায় তাহলে তো তার আর কর্তৃত্ব থাকবে না, মানুষ শিক্ষিত হয়ে যাবে, এবং শিক্ষিত যখন হয়ে যাবে তখন তো তারা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কার বিরুদ্ধে? ব্যারকার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, তো তখন তার সে কর্তৃত্ব থাকবে না। যার কারণে সে কোনোভাবেই চায় না যে গ্রামটা আধুনিক মানে মডার্নাইজ হোক, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি। তো যখন এই এই বিষয়টা আলোচনা হলো, তারপরে সাদিকু যখন বাড়িতে গেল, সাদিকু বাড়িতে যাওয়ার পরে যে দৃশ্যটা ঘটলো, অর্থাৎ সাদিকু ব্যারকাকে বলল যে আসলে সিডি তার প্রপোজালটা রিজেক্ট করেছে। এটা শুনে আসলে ব্যারকা কোনো প্রকারের মন খারাপ করে না। সে বলছে প্রথমে সবাই না নাই বলে, ঠিক আছে, প্রথমে সবাই না নাই বলে, এটা বিষয় না, এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এটা বলার পরে সে একটা কৌশল অবলম্বন করে। আসলে এখানে ব্যারকা দেখছে যে সে যদি সিডিকে বিয়ে করতে চায় তাহলে তাকে অবশ্যই কৌশলী হতে হবে, কৌশলী যদি না হয় তাহলে সে সিডিকে বিবাহ করতে পারবে না। যার কারণে সে একটা কৌশল অবলম্বন করতে থাকে। তো এই যে যখন সাদিকু হচ্ছে যে ব্যারকার কাছে গেল, তখন সেখানে একটা দৃশ্য ছিল, ছোট দৃশ্য, আমি সেটাকে তুলে ধরছি। যে মানে ব্যারকার সেবা করছিল তখন দা ফেভারিট, অর্থাৎ লাস্ট ওয়াইফ, ব্যারকার লাস্ট ওয়াইফ তাকে কি করছিল, সেবা করছিল। তো সেই সময় মানে সাদিকু উপস্থিত হয়। সাদিকু উপস্থিত হওয়ার কারণে তার লাস্ট ওয়াইফকে, দা ফেভারিটকে বলে যে তুমি চলে যাও, এবং সে সাদিকুর সাথে কথা বলতে থাকে। এবং সাদিকু বিভিন্নভাবে কিন্তু তাকে এই যে সিডি যে তার প্রপোজালটা রিজেক্ট করেছে এটা কিন্তু বিভিন্নভাবে তার কাছে উপস্থাপন করে। তো ব্যারকা যেটা ভাবে যে তাকে কৌশল অবলম্বন করতে হবে, যার কারণে ব্যারকা এটা জানে যে সাদিকুকে বলে যে সাদিকু, আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, আমার যতগুলো ওয়াইফ আছে তার মধ্যে আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, তুমি সেটা মানো বা তুমি সেটা জানো। এটা বলে যে সাদিকু মনে করে যে হ্যাঁ অবশ্যই আমাকে বিশ্বাস করে। তো এখানে ব্যারকা এমন একটা কৌশল খাটায়, সেই কৌশলটা হচ্ছে বলে যে সাদিকু, সিডি তো বিবাহর প্রপোজালটা রিজেক্ট করে দিল, সে ভালোই করছে। কেন ভালো করছে? কারণ আমি গত কয়েক সপ্তাহ হলো আমার পুরুষত্ব আমি হারিয়ে ফেলেছি। খুবই দুঃখজনক, লজ্জাজনক একটা বিষয়। তুমি এই বিষয়টা কারোর সাথে কোনোভাবেই যেন শেয়ার করো না, ঠিক আছে? তাহলে কিন্তু সমাজে আমার মান সম্মান থাকবে না, মহিলারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। তুমি এটা হচ্ছে যে কারোর সাথে শেয়ার করো না। তো সাদিকও কিন্তু মনে মনে খুবই আনন্দিত। কারণ কি, এই যে বুড়া মানে হচ্ছে যে তার কি হয়েছে, তার পুরুষত্ব হারিয়ে ফেলেছে, এখন তার যে ওয়াইফগুলো আছে তারা কি হবে, তারা শান্তিতে থাকতে পারবে, এটা হচ্ছে বিষয়। সাদিকও কিন্তু মনে মনে খুশি হয়েছে, বাট অভিনয় তো করতে হবে, তাই না? যতই হোক স্বামী, তো সে অভিনয়ের ছলে সে কান্না শুরু করে দেয় যে তার পুরুষত্ব হারিয়ে গেছে। এটা তো অনেক বড় শকিং একটা নিউজ। আচ্ছা, এই হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা যেটা দেখি যে এইভাবে এই দৃশ্যটা শেষ হয়ে গেল। পরবর্তী দৃশ্য রয়েছে দ্য নাইট, ঠিক আছে, একদম রাতের দৃশ্য। আচ্ছা, এখানে দেখেন যে সাদিকুর যে মানে সিক্রেট সেলিব্রেশন, অর্থাৎ সে মনে মনে কিন্তু প্রচণ্ড আনন্দিত। সে আনন্দর চোটে সে কী করছে, বাড়ি থেকে একটু দূরে হচ্ছে যে স্কুল হাউসে সে পৌঁছেছে। সেখানে যে একা একা একজন বিড়বিড় করে আনন্দ করছে, আর মানে খুলখুল করে হাসছে, ঠিক আছে, খিলখিলিয়ে হাসছে। এবং সে বলছে যে আজকে মহিলা জাতির বিজয় হয়েছে, মহিলা জাতির বিজয় হয়েছে, এটা বলছে। তো এর কথাগুলো শুনে সিডি হচ্ছে যে একটু কনফিউজ হয়ে যায়, কি বলছে সাদিকু, কি বলছে। তো যখন সিডি যায় তখন সিডিকে বলে যে কি হয়েছে জানিস, সেটা হচ্ছে এই যে হচ্ছে ব্যারকা পুরুষত্ব হারিয়ে ফেলছে, এবং সে পুরুষত্ব হারিয়ে ফেলেছে, তার আর পুরুষত্ব অবশিষ্ট নাই। এটা শুনে সিডিও কিন্তু প্রচণ্ড পরিমাণে মজা করতে শুরু করেছে, আনন্দ করতে শুরু করেছে। এবং আনন্দ করতে করতে সে যেটা সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ আব আয়েগা মজা। কেন সে সিদ্ধান্ত নিয়েছে, সে হচ্ছে যে অভিনয় করবে, কার সাথে, ব্যারকার সাথে অভিনয় করে তাকে যে ডিনারের জন্য ইনভাইট করেছিল সে ডিনার পার্টিতে যাবে, অর্থাৎ তার ডিনারের ইনভাইট
ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে তাকে যাবে এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। সে তার কোথায় গেল শক্তি, তার পুরুষত্ব কোথায় গেল, তার সকল শক্তি যে হারিয়ে ফেলেছে সেটার জন্য তুচ্ছ তাচ্ছিল্য করবে। এদিকে লাকুল্লে কিন্তু উপস্থিত হয়ে যায় সেখানে, এবং লাকুল্লে উপস্থিত হয়ে বলে সিডিকে নিষেধ করে যে সিডি তুমি এই সিদ্ধান্ত নিও না, তোমার যে কোনোভাবে ব্যারকা কিন্তু তোমার ক্ষতি করে ফেলবে, তুমি সিদ্ধান্ত নিও না। এবং হচ্ছে যে সিডি লাকুল্লেকে তাচ্ছিল্য করে, তাকে আরও মজা করে যে না আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। তো যে পরিকল্পনা আসলে এখানে ব্যারকা তো একটা ফাঁদ পেতেছে, ঠিক না, ঘুঘু ধরার জন্য একটা ফাঁদ পেতেছে, তো সেই ফাঁদে পা দিয়েছে সিডি। তো সিডি চলে যায় ব্যারকার বাড়িতে যাওয়ার পরে সে দেখে যে ব্যারকা বসে আছে একটা রেসলারের সাথে এবং সে তার সাথে রেসলিং করছে, ফাইট করছে। তো সিডি বিভিন্নভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য কথাবার্তা বলে, হচ্ছে যে ব্যারকা কিন্তু সেভাবে হচ্ছে যে রাগান্বিত হয় না বা কোনো রিয়্যাক্ট করে না, কিন্তু পরবর্তীতে সে যখন বলে যে সে যখন বলে যে সে তার পুরুষত্ব হারিয়েছে তখন কিন্তু একটু রিয়্যাক্ট করে, এবং তখন সে জোরে করে সে রেসলারকে তুলে আছাড় মারে এবং তাকে পরাজিত করে ফেলে। এইভাবে আমরা যেটা দেখি যে আস্তে আস্তে হচ্ছে যে সিডিকে বিভিন্ন হচ্ছে যে তাকে ভুলিয়ে ভালিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, এবং সিডিকে বলে যে এই যে গ্রামে তার একটা স্ট্যাম্প পেপার ছাপাবে এবং এই স্ট্যাম্প পেপারে হচ্ছে সিডির ছবি হচ্ছে যে সেখানে থাকবে। এইভাবে বিভিন্নভাবে সিডিকে কিন্তু ভুলিয়ে ভালিয়ে শেষমেশ তাকে কিন্তু সিডিউস করে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। পরের দিন সকালের দৃশ্যে চলে আসে। পরের দিন সকালে সিডি কান্না করতে 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 আসতেছে এবং সেখানে সাদিকু এবং লাকুল্লের সাথে তার সাক্ষাৎ হয়েছে, এবং কি হয়েছে বলতে সিডি বলে যে আমাকে হচ্ছে সিডিউস করেছে, ব্যারকা আমাকে সিডিউস করেছে, আমার সবচেয়ে বড় ক্ষতি করে ফেলছে। তো এটা শোনার পরে লাকুল্লে সে তো মহা খুশি, সিডির হচ্ছে যে ভার্জিনিটি হারিয়েছে, এখন তো তাকে বিয়ে করতে সে রাজি, অর্থাৎ সিডিকে সে বিবাহ করবে। কারণ কি, কারণ এখানে তো তার কোনো ব্রাইট প্রাইস লাগবে না, সো যার কারণে সিডিকে সে বিবাহ করতে রাজি হয়। সিডি তখন হচ্ছে যে লাকুলের কথা সেভাবে কোনোভাবেই কান দেয় না, এবং আমরা পরীক্ষণে দেখি যে আসলে সিডি একদম কোণে সাজার পরে সে লাকুলের কাছে আসে এবং সে বলে যে সে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যারকাকে বিবাহ করবে। কারণ কি, একটা মহিলার সবচেয়ে সম্মানের বিষয় হচ্ছে তার ভার্জিনিটি, সে তার ভার্জিনিটি হারিয়েছে, এখন যদি সে অন্য পুরুষকে বিয়ে করে তাহলে সে যে সম্মানটুকু পেত সে আর সম্মান পাবে না, যার কারণে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে ব্যারকাকেই বিবাহ করবে। ব্যারকা বুড়াও হলেও কি রয়েছে, তার মধ্যে পুরুষত্ব রয়েছে এবং পার্সোনালিটি রয়েছে, যার কারণে কি করে সিডি কিন্তু ব্যারকাকে বিবাহ করতে রাজি হয়ে যায়, এবং লাকুল্লে কিন্তু সেখানেই পড়ে থাকে। সাদিকু কিন্তু সিডিকে নিয়ে চলে যায় এবং তাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সিডিকে অভ্যর্থনা জানায়, স্বাগতম জানায় সাদিকু। এভাবে কিন্তু এই যে নাটকটা দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, এই নাটকটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। ক্লাস অনেক বড় হয়ে গেল মনে হচ্ছে, তো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।